আমন্ত্রণ এসিটিভির রাতের আয়োজন লেট এডিশনে, সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি। আজকে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি সংঘাতে শিক্ষার্থীরা, এবং আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আমাদের আলোচনায় উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশিকুর রহমান, এবং আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি এসিটিভির এই লেট এডিশনের স্টুডিওতে। আলোচনা যদি শুরু করতে চাই, শুরুতে আমি নুরুল হক নূর আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সংঘাতে শিক্ষার্থীদের খুব কাছাকাছি নুরুল হক নূর, শিক্ষার্থীর অধিকার নিয়েই নুরুল হক কথা বলতে গিয়ে নুরুল হক নূর, ভিপি নূর, যার উত্থান এবং জন্ম, সেই নূরের কাছে যদি জানতে চাই এই গত দুদিন ধরে যা ঘটছে, প্রথমে সরওয়ার্দী কলেজে এবং কবি নজরুল কলেজে যেই সংঘাতের ঘটনাটি ঘটেছে, সেটির সুনির্দিষ্ট কোনো পরিত্রাণ রাষ্ট্র সরকারের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়নি। পরের দিন যখন ঘোষণা দিয়ে বিকেলে যখন গেল, সেটিকে প্রতিহত করা গেলেও আজকে যে ঘটনাটি হলো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে, বলা হয়েছে যে পথিমধ্যে ওদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারা যায়নি। শেষ পর্যন্ত ঘটনা যেটি ঘটেছে সেটি কারোরই কাম্য ছিল না। এই শিক্ষার্থীদের এই যে ঘটনা, সেখানে শিক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরও সুস্পষ্ট কোনো বিবৃতি এখনো পর্যন্ত আমরা পাইনি। কিভাবে মূল্যায়ন করবেন আপনি? এসিটিভির দর্শকদেরকে শুভেচ্ছা, দুজন সহ আলোচককেও ধন্যবাদ। আর আপনার শিরোনাম যে বিষয়টা, যে সংঘাতে শিক্ষার্থীদের দাবি দেওয়া থাকতে পারে, তাদের অনুভূতি থাকতে পারে, সেটার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি, যা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য ছিল না। এবং যারা এটাতে ইন্ধন দিয়েছেন কিংবা এই জায়গায় নিয়ে এসেছেন, আমি মনে করি যে তাদের একটা অসৎ চিন্তা ভাবনা ছিল। বিকজ যখন আজকে বাংলাদেশের তরুণরা, বিশেষ করে শিক্ষার্থীরা, সারা বিশ্বের কাছে একটা ইন্সপিরেশন, যে বাংলাদেশের মতো একটা দেশে, সাউথ এশিয়ার একটা দেশে দীর্ঘ 1.5 দশকের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ছাত্ররা, একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে। জুলাই অভ্যুত্থান বা ছাত্র আন্দোলন এখন সারা বিশ্বের মানুষের কাছে রীতিমতো একটা বিস্ময়কর ঘটনা, অনেকের কাছে গবেষণার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেই তরুণরা বলছে যে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, বাংলাদেশের নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, নতুন নেতৃত্ব তৈরি করতে চাই, সেই তরুণরা এত অসহিষ্ণু হয়ে উঠছে, কিংবা সেই তরুণরা এ ধরনের সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকবে, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং আমি মনে করি যে এখানে শিক্ষার্থীদের ইনভলভমেন্টটা যতটা না, তার চেয়ে বাইরের, সেটা হতে পারে বিদেশি কোনো এজেন্সি, হতে পারে দেশের মধ্যের কোনো অভ্যন্তরীণ শক্তি, সেটা ফ্যাসিবাদের পতিত স্বৈরাচারের অংশীদার, কিংবা বর্তমান সরকারকেও যারা অকার্যকর করতে চায়, ব্যর্থ করতে চায়, তাদের একটা নানানমুখী তৎপরতার অংশ। বিশেষ করে আজকে আপনার প্রোগ্রামের শিরোনাম শিক্ষার্থী হলেও আজকে কিন্তু 4 থেকে 5টি ঘটনা এই রাজধানীতে ঘটেছে। একদিকে শিক্ষার্থীরা যেমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ ওইখানকার বেশ কিছু স্থাপনা একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে। আরেকদিকে এর পূর্বে আবার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজেও ওই শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়ে এসেছে, ভাঙচুর করেছে। আপনি একটা, আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীরা, মাহবুবুর রহমান মোল্লা কলেজ কিংবা আরও 2-3টে কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজ কিংবা সোহরাওয়ার্দী কলেজের মতো একটা গ্রাজুয়েশন লেভেলের কলেজ, সিনিয়র, মানে ওদের চেয়ে যারা পড়ে কিংবা রাজনীতি বেশি একটি, ওখানে ভাঙচুর চালাবে, এটা স্বাভাবিক ঘটনা এবং স্বাভাবিক শিক্ষার্থীদের উদ্যোগ মনে হয় না। কিংবা আবার এখান থেকে ঘোষণা দিয়ে ওইখানে যাওয়া হচ্ছে। দুঃখজনক হচ্ছে যে পুরো ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর একটা কিংকর্তব্য বিমূঢ় ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এই শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি আজকে এই আপনার ইসকনের নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল এবং শাহবাগেও আর একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। অহিংস গণ অভ্যুত্থানের ব্যানারে আবার ঢাকায় আপনার আরেকটা জমায়েত এবং বেশ কিছু এরকম ঘটনা দেখেছি। তো একদিনে এতগুলো ঘটনা আমার কাছে এটা স্বাভাবিক মনে হয় না, মনে হচ্ছে এগুলো পূর্ব পরিকল্পিত, এবং এই সমস্ত ঘটনা থেকেই কিন্তু অন্য অঘটন ঘটানোর জন্য পতিত স্বৈরাচারের
একটা তৎপরতা আমরা এই সরকারের গঠন থেকে লক্ষ্য করেছি। তো আমি শিক্ষার্থীদের এই ঘটনা কেন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা আগাম তথ্য পেতে ব্যর্থ হয়েছে, কিংবা সরকার এই ঘটনা জানার পরেও কেন ব্যবস্থা নিতে তো ডিলে করেছে। প্রথম একটা সংঘাত সৃষ্টি হয়েছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে। তখনই তো আইন শৃঙ্খলা বাহিনীর খুব গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার ছিল যে এই ধরনের ঘটনা আরও ঘটবে। বুটেক্স এবং পলিটেকনিকের বুটেক্স এবং ইসের এখানে কেন, মানে এই ধরেন আমাদের সরকারের 3 জন ছাত্র উপদেষ্টা আছে, তাদের প্রতি ছাত্রদেরও সিম্পাথি আছে, সহানুভূতি সেন্সেশন আছে, তাদের প্রতি ভালোবাসা আছে। প্লাস হচ্ছে এই সরকারের যারা উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা আছে, তাদের প্রতিও শিক্ষার্থী বা তরুণদের, অন্যান্য মানুষের যে একটা ইতিবাচক মনোভাব, সেটা তাদেরও খুব কোনো ভিজিবল কোনো রোল দেখতে পাচ্ছি না। ঘটনাগুলো খুব আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে একটা সরকারের 100 দিনে এইরকমের এখনও বিশৃঙ্খলা, এবং এটা কিন্তু দেশ সম্পর্কে বিদেশিদের কাছে আন্তর্জাতিক পরিসরে খুবই বাজে মেসেজ দিচ্ছে, যেটা আলটিমেটলি আমি মনে করি এই ঘটনাগুলো যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, সামনে আরও নতুন নতুন সংকট বাড়বে, যেটা কিন্তু এই সরকার তথা আমাদের কারোর জন্যই সুখকর হবে না। এই ঘটনাগুলোর লাগাম টানা জরুরি, এবং ঘটনাগুলোর মূল কারণ খুঁজে এর প্রতিকারের আসলে পথে হাঁটাটা আমাদের জন্য জরুরি। কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের খুব বেশি, কিংবা আইনশৃঙ্খলা বাহিনীরও খুব বেশি তৎপরতা দেখিনি। এর মধ্যে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমরা যেটা শুনতে পাচ্ছি, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে আপনি জানেন যে সরিয়ে দেওয়া হয়েছে, সেটিকে কেন্দ্র করেও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বোধহয় কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে, বা অনেকে এটা মেনে নিতে পারছে না কেন অবসর থেকে 2 জনকে এনে বসানো হলো। তাহলে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী কি সেই কারণে কিছুটা নিষ্ক্রিয় কিনা আমি জানি, এবং কোনো রাজনৈতিক দলও এই আইজিপি এবং ডিএমপি কমিশনারের অপসারণকে কেন্দ্র করে রিয়াক্ট দেখিয়েছে সরকারের সাথে। তো তারাও সরকারকে একটা মেসেজ দেওয়ার জন্য এই ঘটনার সাথে ইনভলভমেন্ট আছে কিনা, যে তোমরা সরকার থেকেও তো বলা হচ্ছে যে আমাদের সরকার থেকেও তো বলা হচ্ছে যে আমরা আসলে কঠোর হতে চাই না, আমরা যে কঠোরতা থেকে এসেছি সেই কঠোর আবার হতে চাই না। পাবলিক যে দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন উনি বললেন যে আমাদের পুলিশ প্রস্তুত ছিল, কিন্তু পাবলিক কনসেনসাসের কারণে মানুষ কি মনে করবে আবার যদি কঠোর হয়, সেই কারণে আমরা কোনো রকমের এখন ধরেন আমি একটা উদীয়মান রাজনৈতিক দলের নেতা, জনগণের পক্ষে কিংবা পপুলিস্ট ধারণা বলেন সেটার পক্ষে অবস্থান নেওয়াটা আমার জন্য মানে এই মুহূর্তে দরকার। কারণ জনগণ যদি আমার বাইরে চলে যায়, সেন্টিমেন্টের বাইরে, তাহলে তো আমি রাজনীতি করতে পারবো না, বা উদীয়মান একটা পার্টি ফ্লোরিশ হতে পারবে না। তো এখন রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি এবং একটা বড় মেকানিজম, কাজে এইখানে কোথাও কোথাও আপনার কঠোর হওয়া লাগবে, কোথাও কোথাও আপনার সফট হওয়া লাগবে। কিন্তু বর্তমানে এরকম একটা অস্থির পরিস্থিতি, একটা বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এরপরে মানুষের যে প্রতিবাদী চেতনা, মানুষের যে অনেক ধরনের আকাঙ্ক্ষা কিংবা অনেক ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে, সবাই আপনার সরকারের কাছ থেকে ধান্দা, প্রজেক্ট, তদবির আদায় করতে ব্যস্ত। যার যেখানে মিলছে না সে সেখানে সরকারকে তুলোধনা করছে, সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কাজে এখন এই বিভিন্ন পরিস্থিতি উস্কে দিতেও কিন্তু অনেকে কাজ করছে, সেখানে সরকার কিছু কিছু জায়গায় তো কঠোর হওয়াই লাগবে, এছাড়া কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি ধরেন কথার কথা আমরা যেটা বলছিলাম যে শুরুর দিকে এই সরকারের উচিত ছিল আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করা, তাহলে সকল দলের প্রতিনিধিত্ব থাকতো, অংশীদারিত্ব থাকতো, তাহলে আর এই যে বিভিন্ন গোষ্ঠীর যে উস্কে দেওয়া একটা পরিস্থিতি তৈরি করা, এখানে কেউ সফল হতে পারতো না। তো এখনও আমি মনে করি যে আমি দায়িত্বে থাকলে আমরা শুরুর দিকে দায়িত্ব নিয়েই সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে অন্তত 6 মাসের জন্য সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করতাম। কারণ বিপ্লব এবং গণ অভ্যুত্থান পরবর্তী নানান ধরনের অস্থিরতা কিংবা বিপ্লবের পরে প্রতি বিপ্লব তৈরি হয়, কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পারলাম না। এখন এটা কি সরকারের মাথায় বা বুদ্ধি ছিল না, এখন সেটা ব্যর্থতা ঢাকতে এই কথা বলছে যে আমরা কঠোর হতে চাই নাই, নাকি আসলে তারা বুঝতে পারে নাই? কারণ এখানে নুরুল হক নূর, আপনাকে একটা প্রশ্ন রেখে আমি একটু যেতে চাই, সেটি হচ্ছে আসলে কি সরকার কনসেনসাস বেসড রুলিং সিস্টেমে দেশ চালানোর চেষ্টা করছে কিনা আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা একটু যেতে চাই, আমাদের আরেকজন অতিথি আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশরুকুর রহমান, আপনার কাছে জানতে চাই, আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সংঘাতে শিক্ষার্থীরা, সেখানে গতকালকের ঘটনা যদি বলি, সেই সংঘাতের ঘটনা যদি বলি, সেখানে অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেলে যেই 35টা কলেজের শিক্ষার্থীরা গিয়েছিল, সেখানে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দলের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছে, যেটিতে মূলত সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের ছাত্র দলের শিক্ষার্থীরা
তাদের উপর হামলা করেছে, যেটিকে কেন্দ্র করে আসলে সংঘাতের ঘটনাটার সূত্রপাত হয়েছে। এই অভিযোগটি আসলে বিএনপির পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছে কিনা, আদতেও ছাত্র দলের কর্মীরা সেটির সাথে জড়িত ছিল কিনা, বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আপনাকে এবং সম্মানিত দুজন আলোচককে ধন্যবাদ। আমি আমাকে একটু সময় বেশি দেন, একটু পরের একটু কম দেন। আমি এই এখনও আমি মনে করব নূর ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন। আমরা অনেক আগে ছাত্ররাজি বিদায় হয়েছি। নূর যা বলেছে সকলের সাথে আমি একমত হয়ে একটু ব্রডলি পয়েন্ট আউট করতে চাই। দেখেন, ন্যাশনাল মেডিকেল হসপিটালটা আমাদের খুব পরিচিত, কারণ আমরা এই 15-17 বছর খালি কোর্টে হাজিরা দিতে যেতাম। ঢাকা কোর্টের পাশেই প্রতিদিন ওদের দিক দেখা হতো। সেখানে ডক্টর মাহবুর রহমান কলেজের একটা ছাত্র মারা গেছে। ধরে নিলাম ডাক্তার অবহেলায়। আমি একটু পয়েন্ট আউট করে কথা বলতে চাই। সেখানে ডক্টর মাহবুর রহমান কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সেন্টিমেন্ট হতেই পারে, ভাঙচুর হয়েছে। সেখানে শুরুতে ভাঙচুর করে নাই, যেটা হয়েছে গেছে। এবং শুধু মাহবুব রহমান মোল্লা কলেজ না, তার সাথে আরো 34টা, মোট 35টা কলেজ ভাঙচুর করেছে। দেখেন, ওই হসপিটালের কাছে 2টা কলেজ, সরওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, তারা প্রতিবাদ করতে আসছে। তাদেরকে মারধর করা হয়েছে কঠিন আকারে। আমার বিষয় এখানে নয়। পরবর্তীতে পরের দিন বাহাদুর পার্ক, ওইখানে বাহাদুর শাহ পার্কে না, এরা করছে কি, এই ডক্টর মাহবুর রহমান কলেজের ছাত্রছাত্রীরা গিয়ে এই 2টা কলেজ তস নস করছে। কবি নজরুল এবং সোহরাওয়ার্দী অধ্যক্ষের অফিস সব তস পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। ঠিক আছে, সেই ভিডিও আছে, সব করছে, নিউজ আসছে। পরবর্তীতে এই 2 কলেজের ছাত্রছাত্রীরা ফেসবুকে আমন্ত্রণ করে ওখানে জড়ো হয়েছে বাহাদুর পার্কে। সেখানে জড়ো হয়ে তারা ওইখান থেকে 5-6 কিলোমিটার দূর হইল ডক্টর মাহবুর রহমান কলেজ। এখান থেকে তারা শুরু করে সেখানে গিয়ে তছনছ করেছে। পরবর্তীতে ওই ডক্টর মাহবুর রহমান কলেজ এবং স্থানীয় লোকরা এসে এদেরকে কঠিন মারধর করেছে। আমার প্রশ্নটা এই জায়গায়, এই যে ফেসবুকে এমন জড়ো করলো, এই গোয়েন্দারা নাকে তেল দিয়ে ঘুমাইছে। এরা এটা দেখলো না, দেখার পর ব্যবস্থা, এই 5-6 কিলোমিটার হেরে গেল 3 জায়গায়, 8 কিলোমিটার 3 জায়গায় যদি ব্যারিকেড দিত, ওই পর্যন্ত যেত না। সংঘর্ষ কি করেছে এরা, এবং মেগা মান্ডে নামের ঘোষণা দিয়ে। শুধু এখানে নাই, আবার শোনেন, ডক্টর মাহবুর রহমান কলেজের শিক্ষক ছাত্র স্থানীয় থানায় এবং আর্মি ক্যাম্পে এরা কমপ্লেন করেছে, কোনো ব্যবস্থা নেয় নাই। বিষয়টা দেখানে কারা হুয়ার দেম, তারা কারা? আমি মনে করি এখনো এই ফ্যাসিস্ট পতিত সরকারের লোকরা এইসব জায়গায় বসা। কোন গোয়েন্দা, NSI, DGDFI, SB, DB এরা কি করছে না? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি বলি এই 8 কিলোমিটার পথ কিভাবে এরা গেল? পায়ে হেঁটে গেল। আপনি ব্যারিকেড দিতেন, আর আগের দিন আপনি ফেসবুকে এটা করছে, তখন আপনি ব্যবস্থা নিতেন। মেগা মান্ডে, হ্যাঁ, মেগা মান্ডে আপনি ব্যবস্থা নেবেন না? এটা দেখেন না গোয়েন্দারা এরা আমন্ত্রণ করছে। তাহলে সেখানে ওই বাহাদুর ওখানে হয়তো গিয়ে উপদেষ্টা যাইতেন, অন্যরা যাইতেন, যে ব্যবস্থা নিতেন, ব্যবস্থা নেওয়া হয় নাই। তার মানে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। এখানে আমার কথা। দ্বিতীয়ত আমি 30 কথা অ্যাড করছি। আমি গতকাল রাতে আমার কাছে আপডেট ছিল আজকে একটা ম্যাচাকার হবে। রাত্র 1:15টায় আমি ফেসবুক থেকে আমার পেজে লাইভ করে শিক্ষার্থীদেরকে শান্ত থাকার আহ্বান জানাইছি। তো আপনার কথা এটা যে ল এনফোর্স এজেন্সি ওনারা কি জানতো? আপনি পারতেন না? আপনি ঠিক আছে, লাঠিচার্জ করবেন না, টিয়ার সেল মারবেন না, আপনার সাউন্ড গ্রেনেড মারবেন না, আপনি বাবা করে তো ঠান্ডা করবেন। আপনাকে সেই একটা পুলিশ অফিসার, বিশেষ ক্যাডার অফিসার ট্রেনিং দেওয়া হয়, আপনাকে সেইটা ব্যবহার করবেন। আপনি তো সেই লাইনে গেলেন না, তাহলে আপনার সুযোগ করে দিয়েছেন। এখানে প্রশ্ন আসে। দ্বিতীয়ত আমি আসি, শাহবাগে যেটা হয়েছে, শাহবাগে সকল এই ঢাকার আশেপাশে উপজেলা জেলাকে দাওয়াত দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সাহেব 1 লক্ষ টাকা বিনা ইন্টারেস্টে টাকা দেওয়া হবে। শত বাস ভাড়া করে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে। শোনেন, ধামরাই এই এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ভরে গেছে। আমি বলি আসেন এখানে
এই যে তাদের দাওয়াত দিল, কে দাওয়াত দিছে মানে অহিংস কি অহিংস মোস্তফা আমিন। গণঅভ্যুত্থান। এটার চেয়ারম্যানকে জানেন? মোস্তফা আমিন। মোস্তফা আমিন। মোস্তফা আমিন কে? ওকে গ্রেফতার করা হয়েছে আমি বলি অনেকে। দেখ শোনেন, সম্প্রতি বাংলাদেশ একটি সংগঠন ছিল, এটার প্রধান ছিল পীযূষ বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ম্যান এই মোস্তফা আমিন। এদের কাজ ছিল কি, বিগত 7 বছর এরা এই ফ্যাসিস্ট সরকারের গুণগান, বিভিন্ন সেমিনার, সমাবেশ, সভা করে এরা করেছে। বুঝেন দাঁড়ান, এই যে আমিন, হ্যাঁ, এই আমিন অহিংস আন্দোলন নামে এদেরকে ওখানে জড়ো করেছে। এইটা যেভাবে হোক আপনাকে এটাকে ঠেকিয়ে দিয়েছে প্রশাসন। আপনি পীযূষকে গ্রেপ্তার করেন না কেন? জিজ্ঞেস করেন, এই যে গাড়িগুলো ভাড়া করে কোটি কোটি টাকা কে দিল? টাকা কে দিল? কোত্থেকে আসলো টাকা? কোত্থেকে আসলো? পীযূষকে গ্রেপ্তার করেন না কেন? পীযূষকে গ্রেপ্তার করলে আপনি পাবেন কোথায়? কল কাটি কোত্থেকে নাড়াচ্ছে এরা? আরে ভাই, পতিত ফ্যাসিস্ট তো বসে থাকে নাই। আর যারা মনে করে আমরা একটু ভালো আছি, নূরে একটা অপ্রিয় সত্য কথা বলছে, আমি বলতে পারবো না এখন, তারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তারা তো সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এরা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র পীযূষকে অতি সত্বর গ্রেপ্তার করে এটা বাইর করা দরকার। আসেন, আর একটা আসেন, আমি বলি এই টাকা, এই গাড়ি ভাড়া টাকা কি? এই গাড়ি ভাড়া কি বলছে আবার বাস ড্রাইভাররা? অগ্রিম 5-7 হাজার টাকা অগ্রিম করে দেওয়া হয়েছে। টাকাটা কোত্থেকে কে দিল? কে দিল? বের করবেন না? এটি খুঁজে বের করার প্রশ্ন তো আসেই। খন্দকার মাসুকুর রহমান, আরেকটা পয়েন্টে আসি। এই যে ইসকন নেতা চিন্ময় দাস, নাকি ওর নাম চিন্ময় দাস, কৃষ্ণ ব্রহ্মচারী, হ্যাঁ, আপনি কে? ইসকনের এরা কি চায় বলেন তো দেশে? মনে আছে হিল ট্রাক্স এরা কি করছিল? এরা কি চায় বলেন তো? এরা আছে অবিভক্ত ভারত। কথাটা বলা কথা না, আমি বলি তাদের এটা হলো উগ্রবাদ হিন্দুদের একটা সংগঠন। এরা কাদের টাকায় চলে? এটা আন্তর্জাতিক। কাদের টাকায় চলে? এরা চায় কি? নূর বলছে আমি একটা নতুন দলের সভাপতি। নূরের নতুন দল করে কি করতে চায়? নূরেরা প্রকাশ করছে না? তার দলের আদর্শ আছে না? বলছে না? ইসকনের আদর্শ কি সেটি তো? কোন আদর্শটা কি চায়? তারা গ্রেপ্তার হয়েছে, এরা ওইখানে ত্রাস করছে, ওইখানে এরা জাতীয় পতাকাকে অবমাননা করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। আমি বলি এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র নামে। আমি বলি নূর যে কথাটা বলেছে, শুনেন, এটি পুলিশও বলেছে। আমি এখন যে কথাটা বলতে চাই, যারা এখন ক্ষমতায় আছেন, এটা তো এই আন্দোলন সংগ্রাম রক্তের ফসল, শত শত ছেলে মেয়েদের রক্তে, হাজার হাজার ছেলে মেয়েদের পঙ্গুত্ব বরণ করছে, তাদেরই ফসল। হ্যাঁ, ইউনূস সাহেব একটা বিশ্ব নন্দিত নেতা, কিন্তু একটা বিষয় আছে, রিমেম্বার, সাধারণ মানুষের রাজনীতি একটা ভিন্ন জিনিস। এটা একাডেমিক রেজাল্ট, একাডেমিক পড়াশোনা করে রাজনীতি দেশ চালার অভিজ্ঞতাটা ভিন্ন জিনিস। এটা রাজনীতি সরকার নয়। একটা উদাহরণ দেই, আমরা উদাহরণটা শুনবো। আমাদের সাথে আরো উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন। আপনার কাছ থেকে যদি একেবারে সহজ সাবলীলভাবেই জানতে চাই যে আলোচনাটি আমরা শুনছিলাম, আসলে সরকারের যে ভূমিকা সেটি সন্তোষজনক নয়, আপনি কি মনে করেন? ধন্যবাদ। এবং উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি, আমাদের ভিপি নূর, এবং বিএনপির খন্দকার মাসুকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক, এবং এসিডিপি শ্রোতাবৃন্দ। দেখেন, আমি পুরান ঢাকার মানুষ, আমি পুরান ঢাকার থেকে আসছি। হ্যাঁ, তা একসময় আমি জগন্নাথ ইউনিভার্সিটির বিপি ছিলাম, হ্যাঁ, জগন্নাথ কলেজের বিপি ছিলাম একসময়। আই এম দ্য লাস্ট বিপি। আর আমার ডান পাশে যিনি বসে আছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে আকাশ পাতাল সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, মানে যখন নূর ভাইকে আঘাত করা হতো, এজ এ সাধারণ ছাত্র হিসাবে এক ধরনের আমার দুঃখ লাগতো। আরেকটা হলো, আমি একটা ছোটোখাটো কলেজ হলো তখন, এখন তো বিশ্ববিদ্যালয় হয়েছে, তখন আমার খারাপ লাগতো একটা বিপিকে আঘাত করতেছে, এটা আমি মেনে নিতে পারছিলাম না। আজকে বলার একটা সুযোগ আসছে, নূর ভাই আপনি অনেক কষ্ট করেছেন,
তার জন্য আমার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনার উত্তর মঙ্গল প্রত্যাশা কামনা করি। দেখেন পুরান ঢাকার মানুষ, আমরা এখানে না অনেক ধরনের কথা বলতেছি। নুর ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু ন্যাশনাল হাসপাতালের গভর্নমেন্ট বোর্ডের কিন্তু মেম্বার ছিলাম 2 টার্মস, কাজী ফিরোজ রশিদের আমলে। মোটামুটি দুর্নীতির কারণে আমি 2 বারই পদত্যাগ করছি, কিন্তু আমার পদত্যাগ তারা গ্রহণ করে নাই। পরবর্তীতে সাঈদ খোকন আসার পর আমাকে আর ওই কমিটিতে রাখে নাই। আলহামদুলিল্লাহ আমি বাইচে গেছি। কারণ কি, মিটিংয়ে ডাকা হয় দুর্নীতিকে সমর্থন করার জন্য, একটা রেজুলেশন তো পাস হয়। এখন আমি লোটন কার খালুরে, হ্যাঁ, আমার তার কোনো দাম নাই। এখানে হাজারে চিৎকার কোনো লাভ নাই। যারা সরকারি সমর্থক এবং আমার দলের যিনি এমপি ছিলেন কাজী ফিরোজ, আমি শ্রদ্ধার সাথে বলবো ইজ এ গুড লিডার, বাট উনি ওই সকল জায়গায় উনি ব্যর্থ হয়েছেন। তো আজকে ওই বললো না যে একজন অভিজিৎ হালদার উনি ডেঙ্গুতে মারা গেছে। ডেঙ্গু যেটা হয়েছে, আমি আসার সময় ডাক্তার সাহেবের সাথে কথা বলছি, এটা যে ডেঙ্গু এটা হলো শর্ট মানে ম্যাসিভ, যেটা এটার থেকে রিটার্ন করা যায় না, ওই ডেঙ্গুটা হয়েছিল। দেখ আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক বা সৃষ্টিকর্তা তাকে সুগ্রবাসী করুক। এখন প্রথম তার একটা বিল হয়েছিল 35,000 টাকা, বোধ হয়, রাইট অর রং, ওইটা মকুব করেছে। ওই কল্যাণ ফান্ডের ট্রাস্টের থেকে আরও 10,000 টাকা নিয়েছে। মানে এটা তার একটা পেশেন্ট গেলে প্রথম 5,000, তারপর 10,000, কিন্তু 10,000 টাকা দেওয়ার পর তারা এটা মানতে রাজি হয়নি। এখন আপনারা বলতেছেন সরহদ্দি কলেজের ছাত্র বা কবি নজরুল কলেজের ছাত্র। নূর ভাই, আপনি ওইখানে গিয়েছেন কখনো? আচ্ছা, ওইখানে মজার বিষয় হলো 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে 13টা কলেজ, একটা ইউনিভার্সিটি, 1 থেকে 1.5 কিলোর মধ্যে লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরি অ্যান্ড কলেজ, সেন্ট জেভিয়ার্স অ্যান্ড কলেজ, কবি নজরুল অ্যান্ড কলেজ, মহানগর মহিলা কলেজ, ইসলামী স্কুল কলেজ, সেন্ট্রাল গার্লস স্কুল, পগজ স্কুল, মুসলিমা স্কুল, বাংলাবাজ গার্লস স্কুল, ইস্ট বেঙ্গল স্কুল, জুবলি স্কুল, কলেজের স্কুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল মেডিকেল কলেজে একটা ইনস্টিটিউশন আছে। তাহলে এতগুলির পর তারপর কিন্ডারগার্টেনের তো অভাব নাই ওইখানে, এই 1.5 কিলোর মধ্যে। কিন্তু তো অনেকে বলেছে যে সরহদ্দি কলেজের ছাত্রদের ডাকছে, আসলে কি লাগোয়া তো সব। আবার ঠিক উল্টো পাশে হলো কোর্ট, ঢাকা কোর্ট, জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট, তা একেবারে লাগোয়া। সেখানে হয়তোবা এখন যিনি দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইস্পতারা, উনি এই ইনস্টিটিউশনটাকে খুব রিটায়ার প্রফেসর ইস্পতারা শক্তভাবে এটাকে একটা ন্যাশনাল হাসপাতালকে তৈরি করছে। এই ন্যাশনাল হাসপাতালের ইতিহাস হলো স্বদেশ আন্দোলনে টাকা দিয়ে ন্যাশনাল হাসপাতাল করে। হ্যাঁ, এখন আপনি আমার বলবেন তুমি জানলা থেকে, আমার আব্বা এটা ডাক্তার ছিল। আমার আব্বা 1952-এ এই ইনস্টিটিউশনে বিপি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই বিপি ছিল, সেই হিসাবে আমি আমার আব্বা থেকে নিচ্ছি। তার জন্য এটাকে উপকার করতে চাই সবসময় আমি। এটা হলো আমার মনের অজান্তে কাজ করে। আমার বাবা যেহেতু এখানে ছাত্র ছিল, হরগঙ্গার থেকে 2,500 থেকে হরগঙ্গা থেকে এখানে আসছে। এখন কলেজ কর্তৃপক্ষ তো এখন তার কোনো অবস্থা নাই, সাহিদ খোকনের টিম নাই, প্রিন্সিপাল ছিল, হয়তো সরহদ্দি কলেজের ছেলেদেরকে ডাকছে বা কবি নজরুলের ছেলেদেরকে ডেকেছে। হসপিটালগুলোতে প্রায় যে ঘটনাটা ঘটে, কেউ মারা গেলে ভুল চিকিৎসার অভিযোগে একটা অভিযোগ তুলে সেখানে আন্দোলন, ডাক্তারদের মারামারি, এটি আসলে কতটা জাস্টিফাইড? না, এগুলি তো এডুকেশনের দরকার, তদন্ত হতে পারে, হ্যাঁ, ভুল হতে পারে, অনেক সময় মিস্টেক হয় না, যে তা বলবো না, তবে সব কিছু তো একেবারে 100% না। হ্যাঁ, আমি ডাক্তারের সাথে তো কথা বললাম, ওদের করার কিছু ছিল না, সিমটমটা ওদের একেবারে লো পর্যায়ে চলে গিয়েছিল, তাই সেখানে উনি মারা গেছে। তা আমি এখন কলেজের 2 কলেজের ছাত্র করে ডেকে নিয়ে আসছিল। এখন তো ধরেন কোনো গভর্নমেন্ট বডি নাই যে গিয়ে কথা বলবে। হ্যাঁ, কলেজের ছেলে আছে, এখন অনেক জায়গায় শুনতেছি তাদেরকে টাকা দিয়ে আনছে না। ওই যিনি দায়িত্বে আছেন, ওই ভদ্রমহিলার টাকা তো দূরের কথা, সামনে কেউ যেতে পারে না, এত স্ট্রং বলবো। আমি রেসপেক্টের সাথে বলবো, এই যে নজরুল আর সরহদ্দি কলেজের ছাত্ররা এটা একেবারে লাগোয়া তো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, এখানে একটা মোরাল করতে পারতো, মোরালের দায়িত্ব পালন করতে পারতো আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি যারা দায়িত্ব ছিল। হ্যাঁ, ওইটা কারণ কি একেবারে লগে তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র নেতারা ছিল, আমি শ্রদ্ধার সাথে বলবো
যে তারা একটা দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারতো। আমরা কিন্তু করতাম। আমরা সবগুলি কলেজ, মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এগুলি সব কিছু মিলে একটা পরিষদ। কিন্তু এত বড় একটা রাষ্ট্র থাকার পরে কলেজকে দায়িত্ব নিতে হবে, এটি কেন? কারণ এখন তো কোনো গভর্নমেন্ট বডি নাই, হ্যাঁ, এখন তো কোনো সংগঠনের কোনো আধিপত্য তেমন অবস্থা নাই। এই কারণে ছাত্র সংসদ নির্বাচন দরকার। এই কারণে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হলে হয় কি, তাইলে তাদের আন্ডারে ছাত্ররা থাকে এবং তাদের কথা শুনেও তারা ওইভাবেই ইনস্টিটিউশনকে, কলেজকে বা ইউনিভার্সিটিকে পরিচালিত করে। হ্যাঁ, তাই আমার মতে ছাত্র সংসদ নির্বাচন দরকার। আরেকটা হলো গত সোমবারের থেকে এই ঘটনাগুলি ঘটছে। এখানে কিন্তু সেঙ্গরি স্কুলের পুরো অফিস কক্ষ এগুলি ভাঙচুর হয়েছে গতকাল। এটা অত্যন্ত দুঃখজনক। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল, লাস্ট অব দি 5 তারিখের আগে সেঙ্গরি স্কুলকে ভাঙচুর করা হয়েছে, যেটা মেনে নেওয়া যায় না। সেঙ্গরি স্কুল একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একটা ফরেন স্কুল, হ্যাঁ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, এখন সেন্ট জেভিয়ার্স হাই স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, শিক্ষার্থীদের দ্বারা আসলে শিক্ষা প্রতিষ্ঠান আক্রমণ এটি কখনোই কাম্য নয়। আমরা আলোচনা করবো, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এসিটিভির লাইট এডিশনের নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসিটিভির লাইট এডিশন। আলোচনা করছি সংঘাতে শিক্ষার্থীরা, কেন শিক্ষার্থীরা সংঘাতে, কেন সেটি ব্যবস্থা নেওয়া হয়নি, রাষ্ট্রের দায় এখানে কতটুকু, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি। আবারও আমি ফিরতে চাই জনাব নুরুল হক নূর, সভাপতি বাংলাদেশ গণ অধিকার পরিষদ, আপনার কাছে। যেই এর আগেও যে প্রশ্নটি করেছি, আসলে এখানে সমাধানটি, আমরা আজকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা মিটিং ডেকেছে, সেখানে কবি নজরুল এবং সরোয়ার্দী কলেজ ওরা বলেছে ওরা আসবে না। এই ছাত্ররা সমাধান করতে হচ্ছে, রাষ্ট্র সমাধানের পদক্ষেপটা কেন এখনও ওইভাবে দৃশ্যমান নয়, এটি আপনার কাছে জানতে চাইব। দ্বিতীয় যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইব, একসাথে করে দিচ্ছি। যেই ছাত্রদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান হলো, 5 তারিখ যেখানে সবাই এসে এক বিন্দুতে মিলিত হলো, সেই 3 মাস যেতে না যেতে সেই ছাত্ররা, শিক্ষার্থীরা পরস্পর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যেই জেন জিয়ের কথা বলছি, সেই জেন জিয়ের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে? প্রথম হচ্ছে যে এটা কিন্তু একটা বাস্তবতা যে 5ই অগস্টের পূর্বে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এই প্ল্যাটফর্মের নেতৃত্বে যেভাবে একটা বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল সকল জনগণকে নিয়ে, সেখানে বিএনপির মতো পার্টির মেইন স্ট্রিমের লিডার থেকে শুরু করে ছাত্র সংগঠন কিংবা জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, জামায়াত ইসলামী, গণ অধিকার, অল ক্লাসেস অফ পিপল তাদেরকে সামনে রেখে কর্মসূচিগুলোতে পার্টিসিপেট করেছে, তাদেরকে সমর্থন দিয়েছে। ইভেন গভর্নমেন্ট গঠনের পরেও সব দলগুলো কিন্তু পরিষ্কারভাবেই বলছিল যে আমরা একটা যৌক্তিক সময়ে ইলেকশন চাই, সরকারকে সফল হতে হবে, সরকারের ব্যর্থতা দেশে নতুন বিপর্যয় ডেকে আনবে। কাজেই সরকারের প্রশ্নে কিন্তু সবাই একমত ছিল। কিন্তু যখন পত্রিকায় প্রকাশিত হলো যে আন্দোলনের নেতৃবৃন্দ একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তখন থেকে কিন্তু তাদের উপর থেকে রাজনৈতিক সমর্থনটা কিংবা অন্যান্য আইডিওলজির লোকের সমর্থনটা উঠে যাচ্ছে। তো এই ঘটনায় কিন্তু এখন কার্যত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এমন না 5-6 বছরের একটা সংগঠন, তাদের লিডারশিপ, তাদের কমিউনিটি সুসংগঠিত তৈরি হয়েছে, জামাত, ছাত্র দল, ছাত্র অধিকার কিংবা ছাত্র শিবিরের মতো, সেটা কিন্তু না। ওই সব দলমতের ছেলেরা, ছাত্ররা এখানে সাপোর্ট করেছিল একটা যৌক্তিক দাবিতে। তো এখন তাদেরা সেই অবস্থানটা নাই এবং তারা যে জাতীয় ঐক্যের একটা কেন্দ্রবিন্দুতে ছিল সেই জায়গাটাতে একটা ছন্দপতন হয়েছে, যার ফলে ওই এখন আর এর নিয়ন্ত্রণটা ছাত্রদের মধ্যে নাই। কোনো ছাত্র সংগঠন ছাত্র দলকে দায়িত্ব দেন পারবে না, ছাত্র অধিকার শিবির কিংবা বৈষম্য ওইটা পারবে না। একেবারেই এটা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের প্রশাসনিক লেভেল, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং গভর্নমেন্টের হাই লেভেল থেকে আসলে যুক্ত হয়ে এটা একটা সমাধান করতে হবে। এবং আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, এই কথাটা আমার জন্য বলা ঝুঁকিপূর্ণ। তরুণ তো দেখা যায়, আমি একটা কথা বললাম, ফেসবুকে আমার বিরুদ্ধে একটা বড় ক্যাম্পেইন, বিকজ যদিও আমি তাদের সমর্থন বা পছন্দের একটা জায়গায়, কিন্তু পপুলিজম সমর্থন করে বা পপুলিজমের সাথে থেকে এই মুহূর্তে আসলে থাকা যাবে না। দেশ জাতির বৃহত্তর স্বার্থে একটা পজিশন নিতে হবে। এই ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছে এই ভাঙচুরে এবং এই পরিস্থিতি তৈরি করতে, তাদেরকে খতিয়ে দেখতে হবে যে তাদেরকে কারা এখানে ইনগেজ করেছে। যেটা বলছিলেন, ধরেন এই ন্যাশনাল কলেজের একজন ছাত্র মারা গেছে, নিশ্চয়ই এটা অমানবিক ঘটনা। সেটা হসপিটাল কর্তৃপক্ষে যদি গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই এক্সট্রিম পর্যায়ে যারা নিয়ে গেল
এটা তো রীতিমতো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড যে আপনি একটা কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যাবেন, ভাঙচুর করবেন, চেয়ার নিয়ে যাবেন, এটা কি ছেলে খেলা নাকি? কলেজের সার্টিফিকেট এখন যদি এই ঘটনায় যদি শক্ত পদক্ষেপ না হয়, আমি আপনাকে বললাম উইদিন 1 মান্থ এরকম আরো অনেকগুলো ঘটনা তৈরি হবে। কাজেই এই ঘটনায় অন্তত পক্ষে যারা গ্রসলি ইনভলভ তাদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে, কিছু গ্রেপ্তার করা দরকার, না হলে এই ঘটনা আপনি ট্যাকেল দিতে পারবেন না। এবং আপনি বলছেন এই যে জেনজি, যেটা আমি শুরুর দিকেই বলছিলাম যে তারা একটা সকলের কাছে আইডল, একটা আইকনিক মানে জেনারেশন হতে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো অল্প কয়েকদিনের মধ্যে তারা কেনই অসহিষ্ণু হয়ে যাচ্ছে? আমার কাছে পরিষ্কারভাবেই মনে হচ্ছে এখানে বিভিন্ন গোষ্ঠী, সেটা হতে পারে গভর্নমেন্টের মধ্যে কেউ, গভর্নমেন্টের বাইরের কেউ, ল এনফোর্স এজেন্সির কেউ, পতিত স্বৈরাচারের দোষর ইনভলভ আছে এখানে এই ঘটনার পরিস্থিতিতে। হ্যাঁ, সরকারকে একটু শেক করার জন্য। তো সেই ক্ষেত্রে সরকারের আরো শক্ত পদক্ষেপ নিতে হবে। এবং আমি বিনয়ের সাথে ছাত্র বন্ধুদেরকে সহনশীল হওয়ার জন্য আহ্বান জানাবো যে কেন ভাই আমি ঢাকা কলেজের ছেলেদের বিরুদ্ধে কিংবা সিটি কলেজ কিংবা মাহবুব রহমান কলেজের বিরুদ্ধে রড, বাঁশ, লাঠি শুনে নিয়ে হামলা করবো? তাতে আমাদের ফেলো। আমরা তো একসাথে এই আন্দোলনটা করেছিলাম এই ফাঁসিবাদের বিরুদ্ধে। তো হঠাৎ করে কেন আমরা তো অসহিষ্ণু আমাদের মধ্যে কেন কিছু লোকের উস্কানি কিংবা দু একজনের নেতৃত্বে এই পরিস্থিতিতে আমরা সমর্থন দিচ্ছি? যেমনি ভাবে যেটা এই আপনার মাসুক বলছে একটু বলা দরকার যে আপনার ইসকনের বা এই কিছু হিন্দু কমিউনিটির লোকদের এই সনাতনী জাগরণ মঞ্চ গঠন করে সারা দেশে যা একটা পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা করছে। আমি আপনাকে বলছি, আপনি একজন সাংবাদিক, এখন আপনাদের সমস্ত হাউসগুলোর ফ্রিডম আছে নিউজ করার, ঘটনা অনুসন্ধান করার। এই সরকারের এই যে গত 3.5 মাস 4 মাসে কয়েকজন হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে, কয়েকজন হিন্দুকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেই ঘটনাগুলো ঘটেছে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর ছিল তার জন্য। সাধারণ কোনো হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান কাউকে কোনো সমস্যার সৃষ্টি করা নেই। তাহলে কেন ইন্ডিয়ান মিডিয়াগুলো এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়া হচ্ছে? কেন এখন এই সনাতনী মঞ্চের নামে এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার জন্য এই যে বিভিন্ন ফান্ডিংয়ে, এই যে ইসকনের কথা বলছেন, তাদের মাদার সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বিএসপি ওয়ার্ল্ড ওয়াইড তারা কাজ করে। তাদের কনসেপ্ট হচ্ছে ইসরায়েলিদের মতো, যে ইসরায়েল যেমন একটা নিজেদেরকে ইহুদি রাষ্ট্র হিসেবে ভারতের এই বিশ্ব হিন্দু পরিষদ কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এরকম সংগঠনগুলো তারা ভারতকে একটা হিন্দু রাষ্ট্র পরিণত করার জন্য তারা হিন্দুদের এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশকে তারা একটা ট্রাম্প কার্ড হিসেবে এখানে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনায় ইনভলভমেন্ট হয় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড তারা সেল করার চেষ্টা করে। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এইটার বিরুদ্ধে আমি এটা বলছি, মাসুক ভাই বলছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আর কোনো দলের নেতারা কোনো কথা বলছে না, সংবাদ মাধ্যমে ওইভাবে এটি বিষয় নিয়ে কথা বলছে না। মানে মনে হচ্ছে যে ভাসুরের নাম মুখে আনতে বারণ। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আরো অনেক ধরনের পরিস্থিতি ফেস করতে হবে। ধন্যবাদ নুরুল হক নূর। আবারও মাসুক ভাই আপনার কাছে যদি যেতে চাই, যেটি নুরুল হক নূর বলছিলেন যে ভাসুরের নাম মুখে আনতে নেই এবং আপনি সেটি এনেছেন। আমরা যদি বলি যে এই যে পুলিশও বলছে, আপনি এর আগেও বলছিলেন যে পুলিশও বলছে যে এই হামলাগুলো ছাত্রবেশে পরিকল্পিত হামলা, এরা আসলে ছাত্র না, ছাত্র বেশে পরিকল্পিত হামলা হয়েছে, এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হয়েছে। আপনারাও বলছেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীও বলছে, তাহলে পদক্ষেপটা নেওয়া হচ্ছে না কেন? আমি নূরের যেখান থেকে শেষ করছে ওইখান থেকে একটু শুরু করতে চাই। আমার দেশের বাড়ি মাদারীপুর কালকিনি, এইটা ভেঙ্গার একটা উপজেলা হয়েছে। সেখানে একটি ইউনিয়ন আছে, সেখানে ম্যাক্সিমাম লোক হিন্দু সবাই। সেখানে কোনো মসজিদ নাই, মসজিদ করা যায় নাই। আমি ওইখানে ওই আলোচনা দিতে চাইনি। সেখানে লোকের সাথে সরাসরি দিল্লির সাথে যোগাযোগ। জিয়াউর রহমান গ্রামে, ওইখানে একটা গ্রাম এক রাত থাকছে, কারেন্ট নাই, আপনার এই টেলিফোন নাই। বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে প্রথম যায়, সেখানে গেছে। কেন বললাম এই জায়গার সময়, এখানে শশীগড় একটা কলেজের প্রিন্সিপাল, তার নামে 5 আগস্টের পূর্বেই দুর্নীতির অভিযোগ, ওইখানে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মিনিস্ট্রিতে। এইটার কারণে উনি পদত্যাগ করছেন। এই সম্পর্কে সেইটা ডিডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের ফলাও করে দেখেছে গেল এক ধর্মীয়ভাবে উপস্থাপন। সেখানে একটা ওখানে মসজিদ বলা যাবে না, প্রেয়ার রুম না, হিন্দু মুসলিম মিলেই একটা শব্দ ভুলে গেছি, একটা রুম আছে। সেইটাকে এটা ওরা সাউন্ড বক্স যেটা আজানের চিন্তা করছে,
এইটা নিয়ে ওখানে একটা সাম্প্রদায়িক ঘটনা, বিশাল ঘটনা, আর ওটাকে ট্যাকেল দেওয়া হয়েছে। প্রিন্সিপাল আপনাকে গডসেক আমি সাক্ষী রেখে বলি, সে নিজের স্বেচ্ছায় পদত্যাগ করছে, টিম গেছে, 2টা টিম আছে ওইখানে, চ্যানেল বসে তাকে বাধ্য করছে কলেজ থেকে বের করে দেওয়া। এটা সাম্প্রদায়িক গোলমাল না? ডিডি চ্যানেল আসেন। আমি এখানে বলতে চাই, যারা পতিত স্বৈরাচার বা ফেসিস্ট, আজকে একটা টকশোতে বলে পৃথিবীর কোথাও তাদের দ্বিতীয়বার রাজনীতি করা কোনো সুযোগ দেয় নাই, সংগঠন বাতিল হয়েছে। এরা 17 বছর ওই আর্মির 2 বছরে যে লুটপাট করছে, এখন টাকার অভাব আছে, ব্যাংক লুটপাট করছে, বিমা লুটপাট করছে, মেগা প্রকল্পের নামে লুটপাট করছে। এরা কি বসে আছে? বসে নেই। কি কারণে? এদের চিন্তাটা মাথায় কি জানেন? যুদ্ধের সময় আপনি ডিনামাইট দিয়া ব্রিজ ভাঙেন নাই? আমার ব্রিজ তো আমরাই ভাঙছি নাকি? নূর ভাঙে নাই? কি যোগাযোগ ব্যবস্থা, হার্ডিন ব্রিজের একটা প্যান ভেঙে দেন নাই? এরা আছে ওই চিন্তায়, পাকসেনার জন্য আসতে না পারে, এরা আছে এই চিন্তায়, এরা দেশের চিন্তা নাই, যারা ষড়যন্ত্রকারী, এরা দেশ গোল্লায় যাক। তাহলে সেটা এই সরকার ভাবতে হবে না? আমি এই সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একাডেমি রেজাল্ট এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। দেশ পরিচালনা করার জন্য অভিজ্ঞতা দরকার, রাজনীতিবিদ দেশ পরিচালনা করবে, এটা বুঝতে হবে। একটা কথা দিয়ে বলি, আমি আসিফ নজরুল বিদেশে গিয়েছিলেন, সেখানে তাকে হেনস্থা করে এই নূর কাতার গেছে, কাতারের পর নূরের পর আমি গিয়েছিলাম। জিজ্ঞাসা করেন তো নূর এয়ারপোর্টে নামলে নূরকে সংবর্ধনা কারা দেয়? আমরা তো বিমানে চুপচাপ যাইতে পারি কিনা, ফিরে দিছি একবার, বিমানে লেগেজ উঠে গেছে, যেতে পারিনি কাতার প্রথমবার, দ্বিতীয়বার গেছি, চুপচাপ বসে থাকি। এয়ারপোর্টে নামার পর বলে কি ব্যাপার, এত লোক কে আসলো এই গাড়িতে ভিআইপি? তখন তাকায়, আমরা ক্ষমতায় না। এই 17 বছর তো সিঙ্গাপুর গেলাম, এই 17 বছর এই তো হয়েছে। দিস ইজ কল পলিটিক্স। সংগঠন ভিন্ন জিনিস। রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতিবিদের অভিজ্ঞতা দরকার। এরকম ঘটনা ঘষা নূর যেটা বলছে, এরকম উচিত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে একটা সরকার গঠন করা। সেটি তো হয়নি। না, আমি বলি এদের বুঝতে হবে, সুযোগ আছে। না, আমি বলি হয় নাই, হতে পারবে না তা না। আরো সরি মাসুদ ভাই, একটু সেট করলাম এইভাবে, এই উপদেষ্টা প্যানেল দিয়ে আমি আজকের এটা তো ডকুমেন্ট থাকবে পাবলিক ডোমেইনে, সাকসেসফুল হবে না গভর্নমেন্ট স্ট্রাকচার, ইম্পসিবল। আমি আপনাকে বলি, যেটা নূর বলছে আমি 100% একমত। এই যে ক্ষতি এগুলো হলো, পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এত দূর হতো না। ফ্যাসিস্ট হইলে আবার যেমন ওবায়দুল কাদের আর ছাত্রলীগদের করছে, সেটা ভিন্ন জিনিস। পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এটা হতো না। এই যে ক্ষতি হলো সম্পত্তি, আপনি যেটা বলছেন, আপনার চেয়ার টেবিল লুটপাট করে নিচ্ছে, জানেন, লুঙ্গি পরা লোক। না, আপনি আসেন, আচ্ছা এই ক্ষতি পূরণ করতে হইলে কার টাকা দিয়ে করবে? এই ছাত্ররা, তুমি বই কেনো না, তুমি একটা কলম কেনো না, তুমি একটা জামা কেনো, ট্যাক্স দিতে হয় না? ওখানে পড়বে, সেখান থেকে রাষ্ট্রীয় টাকা দিয়ে তো আসলে ক্ষতিপূরণ করতে হবে। আমি নূরের কাছে দাবি রাখবো, নূর তো সদ্য বিদায়ী, আমরা তো বহুত আগে এই বিপি ছিলাম। আমার সময় একটা ঘটনা ঘটছিল, 37,000 ছেলে মেয়ে রাজনৈতিক, ওই জাতীয় পার্টি ক্ষমতায়, একটা কলেজের গাড়ির সামনে একটা ছাগল পড়ছে, তো ছাত্র গাড়ি তো যেতে পারে না, ছাগল পড়ে নাই সামনে, ছাত্ররা ছাগলের 4টা পা ধরিয়া আস্তে রাস্তার পাড়ে রাখছে, রাস্তার পাড়ে শুয়ে পড়ছে। এটা হলো তুলকারাম, ওই লোকাল লোক, গাড়ি ভেঙে গেছে। তখন এসপি ছিল আলহাজ ইফতেখার উদ্দিন আহমেদ, রংপুর বাড়ি। এমনভাবে ফার্স্ট কমিশনারের গ্রেপ্তার ওই অঞ্চলের। আবার ওই কমিশনারকে আমি ছাড়াইছি। আমি বলি নো, তুমি কেন ফোন করছো? না সেই এই টেম্পার নাই। আমি ম্যাক্সিমাম আমি এয়ারপোর্টে গেছি, আপনারা পুলিশ যারা এখন যারা আপনাদের টেম্পার নাই, টেম্পার নষ্ট হয়ে গেছে। এখন তো আমার বেরোজিরে বসাই দেন, আপনি হাবিবরে বসান, পিডিয়া শুধু করে বলি তো দরকার, তো এদের মতো ফেসির দরকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি বলি খন্দকার মাশিকুর রহমান, আবারও আপনার কাছে আসবো, আমাদের একটু যেতে হচ্ছে। আলমগীর সিকদার লিটন, প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টি, আপনার কাছে যদি জানতে চাই, যেটি বলছিল যে আসলে নুরুল হক নুরু বলছিলেন, খন্দকার মাশিকুর রহমানও বলছিলেন যে এই সরকার আসলে বর্তমান যেই স্ট্র্যাটেজি এবং যে উপদেষ্টা পরিদর্শন আছে, এভাবে রান করাটা খুব কঠিন হয়ে যাবে। আপনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য হিসাবেও, যদিও আমাদের আজকের বিষয় এটি না, সেটি বলবেন। প্লাস আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে 10টি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, তাহলে শিক্ষার পরিবেশ গিয়ে কোথায় আটকাবে? এটা স্বাভাবিক যে অভিভাবকরা তো একদিকে চিন্তিত থাকবে, তার বাচ্চাকে পাঠাবে। সিটি কলেজ লম্বা সময় ধরে বন্ধ, অভিভাবকরা চিন্তিত। ঢাকা কলেজের গন্ডগোল, বুটেক্স কলেজের, পলিটেকনিক্যাল, টেক্সটাইল কলেজের মারামারি, হ্যাঁ, আইডিয়াল কলেজের একটা পর একটা, কিন্তু তিতুমির কলেজ একটা পর একটা ঘটনা ঘটতেছে। আবার এখানে সিএনজি ব্যাটারি চালিত রিক্সা চালক, হ্যাঁ,
ব্যাটারি চালিত রিক্সা চালকের একটা বিশাল একটা সমস্যা, কথা সত্য। হ্যাঁ, এই সকল ঘটনায় ওই যে ওদিনকে একটা নাটক দেখতেছিলাম যে তোমার আমেরিকার ফিলোসফার এই বক্তব্য দিছে, বাংলাদেশে কি এটাকে লোপ পা, হ্যাঁ কি জানে বাংলাদেশে কি অবস্থা হয়। বাংলাদেশের রাজনীতি হইল একেবারে ভাইজান একেবারে আমি মনে করি যে একেবারে মাঠ পর্যায়ে। সেখান থেকে ওই আপনি বই পড়ছেন, আপনি হাইলি এডুকেটেড হচ্ছেন, পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টে আসছেন, কিন্তু যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু আপনি রাজনীতিক নেতা একটা একটা আমি মনে করি মেম্বার, চেয়ারম্যান, ওদের যে ব্রেন ওটার সাথে আমি এত লেখাপড়া করে আসার পর আমার হয়ে ওঠে না, এটি স্বাভাবিক। তাই আজকে নূর ভাই বললো না যে একটা জাতীয় সরকার, এটা হওয়ার কথা ছিল, আমরাও ভেবেছিলাম। হ্যাঁ, আমরা ভেবেছিলাম ওনারা সবাই মিলে বোধহয় একটা জাতীয় সরকার করবে, কারণ পলিটিক্যাল টিম ছাড়া একটা একটা দেশকে রান করা ইজ টু টাফ। হ্যাঁ, একটা পলিটিক্যাল টিম ছাড়া এখন জাতীয় সরকার কাদেরকে নিব, কাদেরকে সমন্বয় করে সংস্কার যেখানে হাতে হ্যাঁ আছে, সংস্কার হোক, সংস্কার আমাদের তো এই ব্যাপার কোনো, কিন্তু সংস্কার তো ইনফিনিটি। সংস্কার দ্যাট নট মিনিং যে আপনি সংস্কার করবেন 100 বছর। যেগুলি প্রয়োজনীয় সাবজেক্ট সেগুলো সংস্কার করেন। যে সকল প্রয়োজনীয় সাবজেক্টে ব্যর্থতা হয়েছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পার্লামেন্টের, এগুলি সব সংস্কার করতে দাও। এটা খুব বেশি আহামরি কোনো ব্যাপার না, যোগ্য লোকই বসছে। তো তাদের কাছে আমরা এটা আশা করি, দ্যাট নট মিনিং 3-4 বছর লাগিয়ে দিবেন। হ্যাঁ, আবার দেখেন এই যে ছাত্ররা যেটা বললো যে তারা ডিক্লেয়ার দিয়ে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজে তারা গেল। আচ্ছা, জানমালের নিরাপত্তা জনিত পুলিশ, আপনি তো আবু সাইডে গুলি করছেন প্রকাশ্যে, তো নিরাপত্তা না, একটা নিরস্ত্র লোক তাকে গুলি করে মারছেন। এই নূর সাহেবকে আমরা টিভিতে দেখছি যে তাকে পিটিয়ে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়েছিল, ছাত্রলীগের পিটাচ্ছে, কোনো প্রতিবাদ নাই, পুলিশ সেই ক্ষেত্রে নেই, ওইটা করতে পারলে না। আর এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে এই যে লুণ্ঠন করলো 7 কোটি টাকার মতো সম্পদ, আমি সম্পদের থেকে বেশি মনে করি এই যে ছাত্রদের মানসিকতা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একটা কলেজ তো, হ্যাঁ, এটা তো ডিগ্রি কলেজ না। পুলিশ বলছে যে আমাদের ফোর্স প্রস্তুত ছিল, কিন্তু আপনি টিয়ার গ্যাস দিতেন, পাবলিক তো পরবর্তীতে মাঠে না। শুনেন, 10 কিলো দূর, উনি তো 7 কিলো বলছে, আপনি এখান থেকে ডিক্লার দিয়ে 10 কিলো দূরে যাওয়া, এই মানে কবি নজরুলের থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরও দূর, সেটা সিটি কলেজ, এইখানে গিয়ে গন্ডগোল করা এটা বাড়ির কাছের ব্যাপার না। এই যাওয়ার সময় তাদেরকে আটকে দেওয়া উচিত ছিল। আটকানোর চেষ্টা করছে, না 3 জায়গায় ব্যারিকেড দিতে হবে, দেন নাই দেখ আটকাইছে তো, এরা তো চলে গেছে। ওই আটকানটা ক্ষতির আগে করলে কি তো সুযোগ করছেন, ওই আটকানটা করতো, ওই আটকানটি আটকাইতো, যদি ক্ষতির আগে করতো তাহলে ভালোই তো না। একটা তো কলেজ তো বাঁচতো, এই যে কলেজের ছেলে মেয়েরা থাকে, হ্যাঁ, আমার নাতি কলেজে পড়ে, এটা আমার কাছে খুব কষ্টদায়ক না। হ্যাঁ, তাই আমি পুরান ঢাকার লোক, আমার তো এগুলি সব ব্যাপারে কষ্ট লাগে। তাই আজকে শাহী জামা মসজিদ উত্তরপ্রদেশে, ভারতে ভাইজান 3 জনকে হত্যা করা হয়েছে। আমি এই প্রথমেই দেখলাম বাংলা ভিশনে একেবারে স্পষ্টভাবে দেখিয়েছে, হয়তো ওই স্বৈরাচার সরকার থাকলে এটা দেখতে পারতাম না, শুনতাম, হয়তো দেখতে পারতাম না। তাই আজকে এই স্বৈরাচার নাই দেখে কিন্তু আজকে মুসলিমদের প্রতি যে ভারতের একটা বিদ্বেষ, এই বিদ্বেষটা আজকে দেখা যাচ্ছে। ধন্যবাদ আলমগীর শিকদার লুটন। আমাদের দ্বিতীয় বিরতিতে যেতে হচ্ছে। এসটিভি লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, সাথে থাকুন। দেখছেন এসটিভি লেট এডিশন, আলোচনা করছি সংঘাতে শিক্ষার্থীরা। আবারও নুরুল হক নূর আপনার কাছে যেতে চাই। আজকে উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্ট্যাটাসের একটা উক্তি দিয়ে আপনার কাছ থেকে আসলে জানতে চাইব। উনি লিখেছেন, আমরা ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা স্বীকার করছি, আমরা শিখছি, ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। রাষ্ট্র ক্ষমতায় বসে ব্যর্থ হওয়ার সুযোগ কতবার আছে বা আদতেও আছে কিনা? না, এটা তো কোনো মানে লার্নিং স্কুল না যে আপনি ছবি আঁকবেন, ভুল করবেন, আবার আঁকবেন। রাষ্ট্র পরিচালনা তো ছেলে খেলা না, এটা ছেলে মানসিকতা না, এইখানে শেখার কোনো সুযোগ নেই। না, ওখানে মানে শিক্ষিত লোক মানে কোনটা বলতে একাডেমিক না, ওখানে জানাশোনা লোকে বসতে হবে। হ্যাঁ, ওখানে তাকে বসাবেন কেন? আপনি ওখানে শিখতে হবে, ওটা কি স্কুল নাকি? ওখানে জেনে আমার টাকা দিয়ে আপনি স্কুল করবেন? এটা জাতীয় ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস, একটা বহুমুখী সংকট। এখানে অভিজ্ঞ এক্সপার্টিস লোক দরকার। সো সরকারের থেকে এই কথা বলার সুযোগ নেই, কারণ আপনি যদি আপনার এখনো বলেন শেখেন, আপনি ব্লান্ডার করে ফেলবেন। কাজে এখন
মাহফুজ আলম আমাদের ছোট ভাই, বিশ্ববিদ্যালয় আন্দোলন সময় সহকর্মী, তার এই বক্তব্যের আপনার সাথে শিষ্য আমি বলেই একমত। পরিচিত অনেকে। হ্যাঁ, মানে মাহফুজ সরাসরি আমার শিষ্য ছিল না, কিন্তু আসিফ, নাহিদ তারা সরাসরি আমার সাথে কাজ করেছে, বাট সার্কেলটা আলটিমেটলি আমরা একসাথেই কাজ করেছি। তো সেই দিক থেকে এখন মাহফুজ হয়তো তরুণ জায়গা থেকে তার একটা আবেগীয় অনুভূতি ব্যক্ত করেছে, কিন্তু ওই জায়গায় থেকে এখন আমার চেয়ে কিন্তু সে একটা সুপ্রিম জায়গায়, রেসপন্সিবল জায়গায়, ওই জায়গা থেকে এই কথা বলার সুযোগ নেই। তো আমি যেটা বলছি, এখনও যেটা বলবো যে এই সরকারকে যদি সফল হতে হয়, রাজনৈতিক দলের সমর্থন এবং সহযোগিতা ছাড়া, রাজনৈতিক দলের অভিজ্ঞ লোক ছাড়া এই পরিস্থিতিতে গভর্নমেন্ট চালানো সম্ভব নয়। এবং আপনার বিশেষ করে লোটন ভাই বলছিল, মাসুক ভাই বলেছিল, এখন ছাত্ররা যেমন আন্দোলন করেছিল, বিপ্লব করেছিল, এই বিপ্লবীদেরকে একটা নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে রাখাটাও কিন্তু একটা জরুরি। কাজেই সেই ক্ষেত্রে সরকারের জায়গা থেকে একটা পজিটিভ একটা ভূমিকা আমাদের মনে হয় যে প্রয়োজন। যেমন আমরা ধরেন রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন একটা স্পষ্ট বিভাজন কিন্তু আমরা দেখতে পেলাম যখন রাষ্ট্রপতির অপসারণ, নতুন সংবিধান, এরকম আওয়ামী লীগ নিষিদ্ধকরণ স্পষ্ট কিন্তু বিভক্তি দেখতে পেলাম। তো এই বিভক্তিটা যদি সামনে আরো বাড়ে, তাহলে কিন্তু ওই যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার কিন্তু সুযোগ নেবে। এবং দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ রাজনৈতিক দলের তারা টোন ডাউন করেছে, নমনীয় করেছে আওয়ামী লীগের পক্ষে বা তাদের রাজনৈতিক স্পেসের পক্ষে। এটাও কিন্তু আত্মঘাতী। শুধুমাত্র আপনার কাছ থেকে 30 সেকেন্ড স্যার একটু মাহফুজ আলমের একটা বক্তব্য, 5 আগস্টের সকালের মতো ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি, এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাল্লাহ। আপনি বলতে পারেন, প্রত্যাশা করতে পারেন, কিন্তু আমি আপনার দুনিয়া উল্টেই গেলেও 5ই আগস্টের সকালের মতো ঐক্য বাংলাদেশে আর সম্ভব নয়। আবার যদি কোনো গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপট হয় তবেই সেটা সম্ভব। হ্যাঁ, সেই জায়গাটা সম্ভব ছিল যে ছাত্র নেতৃবৃন্দ, বিশেষ করে আন্দোলন কেন্দ্রিক যারা ফোকাস, তাদের যে একটা রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা একটা, যেটা আমি বলছিলাম যে জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে তারা হয়েছিল, এখন তো সবাই পরিষ্কার যে তারা একটা আলাদা রাজনৈতিক দল করতে চায়, সংগঠন করতে চায়। সেটার সাথে তো সবাই একমত না যে তুমি সরকার থেকে কিংবা রাষ্ট্র ক্ষমতা থেকে দল করবে, অন্যরা সমর্থন করবে যারা 17 বছর লড়াই সংগ্রাম করেছে। কাজে এইটা সম্ভব হবে না। তবে মাহফুজ আলমের সাথে আমি একমত হয়ে আমিও বলতে চাই যে যদি সম্ভব হয়, আমাদের ভুল ত্রুটি নিজেদের এই পর্যালোচনার পরে যদি কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত হয়ে একসাথে পথ চলনে, সেটা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক হবে। সেই চিন্তাটা একটু করা দরকার, তবে খুব ডিফিকাল্ট ওই জায়গায় পৌঁছানোটা। ধন্যবাদ নুরুল হক নূর আপনাকে। সে ঐক্যে পৌঁছানো যায় কিনা সেটির জন্যই হয়তো প্রত্যাশা করবে জাতি। আমরা খন্দকার মাশরুকুর রহমান, আপনার কাছ থেকে যদি আমিও মাহফুজ আলমের একটি উক্তি দিয়েই আপনার কাছ থেকেও আসতে চাই। উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। উস্কানিমূলক কর্মকাণ্ড আসলে কারা করছে? অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, যারা 5 আগস্টের মিত্র ছিল অনেকেই হটকারীর ভূমিকায়, এটিও বলছে। আমি আপনাকে বলি, আমি পূর্বেও বলেছি, ফ্যাসিস্ট তাদের অর্থের অভাব নাই, জনবলের অভাব নাই। যে যা বলুক, এদেশের প্রতিটা ঘরে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আছে। অপ্রিয় সত্য কথা এটা। শেখ হাসিনা বসে নাই, টাকার অভাব নাই বিদেশে, তারা বসে থাকবে না। আমি বললাম না, যুদ্ধের সময় আমরা ভাঙছি না, তখন দেশের কথা চিন্তা করছি, ওনারা তাই চিন্তা করবে না। দেশ গোল্লায় যাক, এই সরকারকে ব্যর্থ করতে হবে, এদের উৎখাত করতে হবে। আমি নূরের মাধ্যমে ছাত্র রাজনীতি করছি তো দীর্ঘদিন, আমি একটা অনুরোধ করি, মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা ধরারে সরা জ্ঞান করে নাই, আমি নিজে দেখছি। হলের মধ্যে গেছে পিস্তল একটা নিয়ে, সেই মুক্তিযোদ্ধার নিগৃহীত হতে দেখেছি আমি। এরা যত সেইখানে না যায়, আমি অনুরোধ করব, এই 5 আগস্টের একদিনে হয় নাই, মুক্তিযুদ্ধ একদিনে হয় নাই। 17 বছর আন্দোলন সংগ্রাম করে, 17 বছরের নূর করছে কতবার। নূরের সর্বশেষ কাকুতি যদি শুনতেন, আমি টক সাথে কতবার বলি, আমরা দেখেছি নূরের কোথায় আঘাত না করেছে। হ্যাঁ, নূরের ওয়াইফ, আমি নূরের ওয়াইফ ছিলেন, আমি কথা বলতে ভয় পেয়েছি না, আমি বলি একদিন হয় নাই, তারপরও বলবো। তারপরও আমি ছাত্রদের বলবো, তারা যেন এই ঐতিহ্যটাকে নষ্ট না করে, ঐতিহ্য নষ্টর পথে, অর্থাৎ ছাত্রদের জন্য আসলে কেউ ব্যবহার, এবং অশরীর সংকেত আছে এদের জন্য ভবিষ্যতে।
ধন্যবাদ খন্দকার মাশিকুর রহমান। আপনার কাছে আসলে জনাব আলমগীর শিকদার লোটন, আপনার কাছে সর্বশেষ এবং 1.5 মিনিট 2 মিনিট সময় পাবো। আপনার কাছে একই জিনিস জানতে চাইবো যে আসলে 5 আগস্টের সকালের মতো ঐক্যবদ্ধ হওয়া দিকে অগ্রসর হচ্ছি, সম্ভব কিনা? এটা ইজ টু টাফ। এটা আবার 50 বছর 100 বছর পরে এগুলি বারবার আসে না। হ্যাঁ, 71-এর পর একটা 90-এর একটা প্রেক্ষাপট ছিল, তারপর ম্যাসিভ একটা 5ই আগস্ট। 5 আগস্ট, হ্যাঁ, ম্যাসিভ, যেটা একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব, কেউ স্বাধীন হয়েছে কেউ সার্বভৌমত্ব পায় নাই, মুক্তভাবে কেউ কথা বলতে পারে নাই, কথা বলতে পারি নাই। সেখানে 5ই আগস্টে যে পরিবর্তন হয়েছে সেটার আবার ভবিষ্যতে কখন আসবো এটা আমিও বলতে দ্যাট ইজ আনএনিমাস। তাই সেখানে বলবো যে ওই অবস্থানে, তবে যারা নেতৃত্বে আসে, নূর ভাইয়ের মতন নেতৃত্বে যারা আছে, তারা যেন মাকসুদ ভাইয়ের মতন এরা যেন অ্যাকোমোডেশনটা করে, অন্তপক্ষে এই ব্যর্থ করতে দেওয়া তো যাবে না। এই গণ অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট সেটাকে ব্যর্থ করা যাবে না। তাহলে তো আমাদের যে স্বপ্ন, আমি মুক্তিযুদ্ধ সন্তান, সেই হিসেবে আমাদের যে স্বপ্ন মুক্তভাবে কথা বলা, এই মুক্তভাবে কথা বলার থেকে আমরা কিন্তু বেরিয়ে আসবো, ওই ভারতের খপ্পরে পড়বো। আর ভারত আমাদেরকে প্রতিনিয়ত দাদাগিরি করবে, তারা কমান্ড করবে, সেই কমান্ডে চলতে হবে। সেই জায়গায় আর যে জীবন দিয়ে হলো, আমি এইটুকু বলবো, ওটার থেকে আমরা বেরিয়ে আসছি, আমরা যে ওই অবস্থায় থাকতে না পারি। যাই। এই যে অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, এটি 30 সেকেন্ডসে যদি জানতে চাই, আপনার এই আন্দোলনে নুরুর ভূমিকা আপনি কি অস্বীকার করবেন? মোটেও না, নূরের একটা উপদেষ্টা বানাইতেন না, আমি নূর ঘোষণা দিয়েছে সে উপদেষ্টা হতে চায় না, সে পাবলিকলি ঘোষণা দিয়েছে। নূর এখানে উদাহরণ দেখাচ্ছে, কেন করলেন না? শর্ট টাইমের ঠিক আছে, গভর্নমেন্টে সেটা। নূর পাবলিকলি বলেছে সেটি আসতে চায় না। রাজনৈতিক দলের আপনার কাছ থেকে 30 সেকেন্ডের সর্বশেষ আমাদের সময় একেবারে শেষ, জানতে চাইবো যে এই যে অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, কারা সেই মিত্ররা এটাকে যারা চিহ্নিত হটকারীর করতে হবে। ভূমিকায়? কোটি কোটি, যে ভাই বললো না, বাইরে টাকার তো অভাব নাই, কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে তারা আবার পরিচালিত। ওই যে কালকে রাত্রে আসলো এক গ্রুপ, রাজু আমরা ধ্বংস করে এই টাকা পাইলো কই, তাই না? হ্যাঁ, ওই যে ইসকনের টাকা, প্রত্যেকে টাকা পাইতেছে, তো এগুলি লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। সবাই সজাগ থাকা দরকার, নাহলে সর্বনাশ হয়ে যাবো। গণ অভ্যুত্থানে আমরা কিন্তু তাহলে ব্যর্থ আপনি হয়ে আমারে যাবো। বলেন, ছাত্রলীগের ধন্যবাদ হাজার আলমগীর হাজার কর্মী শিকদার গেল লোটন। কোথায়? আপনি কি তার গায়ে লেখা আছে? না, তাদের গায়ে লেখা নাই। লেখা আছে, এটা আমার বুঝতে হবে না? আমি এই আন্দোলন করলে, আমি এই জিনিসটা করলে ফ্যাসিস্ট মাঠে নামবে, তারা ওপেন হয়ে যাবে, এটা আমার বুঝতে হবে না? ধন্যবাদ খন্দকার মাশিকুর রহমান, ধন্যবাদ নুরুল হক নূর, আপনার প্রত্যেকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে এসটিভির লেট এডিশন শেষ করছি। এসটিভির লেট এডিশন পুনঃপ্রচারিত হয় প্রতিদিন সকাল 8টায়। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।